অনলাইন কোচিং ক্লাসে আমার সকল ছাত্র বন্ধুদের স্বাগত। বিএড প্রথম বর্ষের কোর্স 4 ল্যাঙ্গুয়েজ অ্যাক্রস দ্য কারিকুলাম, এই ইউনিটে আমরা শুরু করেছি ভাষা বিকাশের বিভিন্ন কৌশল। এখানে আমি গত ক্লাসে একটা বিষয়ে আলোচনা করেছিলাম যে ভাষা আমাদের, এই যে আমরা এখন ভাষায় কথা বলছি, তো সেই পথটা কিন্তু এতটা মসৃণ ছিল না বা এতটা সহজ ছিল না যতটা সহজ আজকে আমরা বলতে পারছি। তো আমরা কোন পদ্ধতির মাধ্যমে বা কিভাবে আজকে আমরা এত সুন্দরভাবে কথা বলতে পারছি, সেই যে বিভিন্ন স্তরগুলো আছে, ভাষা শিক্ষণের যে বিভিন্ন স্তরগুলো আছে, সেগুলো আমি আগের ক্লাসে আলোচনা করেছি। তো যারা সেই আলোচনা দেখোনি তারা অবশ্যই আমার ভিডিওটা একটু দেখে নেবে, তাহলে আজকের ক্লাসটা তোমাদের বুঝতে অনেক সুবিধা হবে। তো আমি আগের দিন যেখানে শেষ করেছিলাম যে আমাদের ভাষা শিক্ষণের যে 4টে স্তর আছে, যেমন ধরো শ্রবণ, কথন, পঠন এবং লিখন। তো এই 4টে স্তরের মধ্যে আমরা আগের দিন আলোচনা করেছিলাম শ্রবণ নিয়ে। ধরো এই যে আমরা কথা বলছি, তো সেই কথা বলার পিছনে শ্রবণের কি গুরুত্ব আছে বা শ্রবণ কিভাবে প্রভাব বিস্তার করে থাকে, সেগুলো আমরা বিস্তারিতভাবে আলোচনা করেছি। তোমরা ক্লাসটা দেখে নিতে পারো। আজকে আমি শুরু করব কথন থেকে। কথন মানে কি না, হচ্ছে বলা। এই যে ধরো আজকে আমি এখন কথা বলছি, এইটা কিন্তু আমরা এতটা সহজে বলতে পারতাম না আগে। তো আমরা কোন কোন পথ অতিক্রম করে আজকে আমরা এই জায়গায় এসে পৌঁছেছি, সেগুলো একটু আমাদেরকে ভালো করে জেনে নিতে হবে। দেখো, আমি এই যে কথা বলছি, তোমরা আমার কথাটাকে উপলব্ধি করছো, আত্মস্থ করছো কিসের মাধ্যমে না, শ্রবণের মাধ্যমে, তাই না? ধরো আমাকে দেখতে পাচ্ছ, আমি এই যে মুখে কথা বলছি, আমার ঠোঁট নড়ছে, কিন্তু যদি এখান থেকে কোনো শব্দ নির্গত না হতো তাহলে কিন্তু তোমরা আমার মুখের অভিব্যক্তিটাকেই বুঝতে পারতে, কিন্তু আমি মনের ভাব যেটা প্রকাশ করতে চাইছি সেটা কিন্তু তোমরা বুঝতে পারতে না। তাহলে দেখো, এই যে কথা বলা এবং শোনা, এই দুটোর মধ্যে কিন্তু একটা সম্পর্ক রয়েছে, তাই না? তাহলে দেখো, এই যে কথন যেটা আমি বলছি, তাহলে আমি যদি কথাটা ঠিক মতো করে বলতে না পারি তাহলে তোমাদের শ্রবণের ক্ষেত্রে অনেক কি হবে না, সমস্যা দেখা দিতে পারে। তাহলে এই যদি শ্রবণের ক্ষেত্রে সমস্যা দেখা দেয়, তাহলে কিন্তু তুমি যখন কথা বলবে তখনও কিন্তু তোমার কথার মধ্যে সেই সমস্যা থেকে যাবে। ঠিক যেভাবে দেখবে, যদি আমরা ছোটতে, যখন বাচ্চারা ছোট থাকে, তখন যদি তাদের কাছে আমরা কোনো অস্পষ্ট উচ্চারণ করি বা কোনো অসংলগ্ন কথাবার্তা বলি, তাহলে কিন্তু তারা সেই বিষয়টিকে ভালো করে আত্মস্থ করতে পারে না বা উপলব্ধি করতে পারে না। তাহলে এই যে কথন বা বলা, এইটা একজন শিশুকে আমরা কিভাবে শিক্ষা দেব বা আমরা কোন কোন পদ্ধতি অবলম্বন করব, যার মাধ্যমে তারা ভবিষ্যতে একজন ভালো বক্তা হয়ে উঠবে বা অপরের কাছে নিজেকে প্রকাশ করতে পারবে। এই যে ধরো আমরা কথা বলার মাধ্যমে কিন্তু নিজেকে অপরের কাছে খুব সুন্দরভাবে প্রকাশ করতে পারি। একজন খুব ভালো বক্তা, সে কিন্তু খুব সহজেই মানুষের মনকে জয় করে নিতে পারে। যে খুব ভালো কথা বলতে পারে, সে কিন্তু সবার থেকে একটু আলাদা হয়, তাই না? তাহলে এই যে কথা বলাটা বা কথনটা, এটাও কিন্তু ভাষা শিক্ষার একটা গুরুত্বপূর্ণ স্তর। তো এই যে কথনের স্তর আছে, সেই ক্ষেত্রে আমরা কোন কোন দিকগুলো একটু নজর দেব, সেগুলো একটু আমাদেরকে জানতে হবে। যখন একটি শিশু যখন ভাষা শিখবে বা বিদ্যালয়ে আসবে, তখন একজন শিক্ষক মহাশয়ের প্রধান কাজ হবে সেই শিশুটিকে বেশি বেশি করে কথা বলতে দেওয়ার চেষ্টা করা বা তাকে বেশি করে কথা বলানোর চেষ্টা করা। এর জন্য আমরা কি পদ্ধতি অবলম্বন করব না, দেখো, যে বিদ্যালয়ে প্রথমে প্রার্থনা সভা একটা পরিচালিত হয়, সেই প্রার্থনা সভা পরিচালনার দায়িত্ব কাদের দিতে হবে না, শিশুদের দিতে হবে। ঠিক আছে? আর কি করতে হবে না, সেই প্রার্থনা সভা পরিচালনা করার পর দেখবে বিভিন্ন স্কুলে কি হয়
না একটা খবর বলা হয় বা সংবাদ পাঠ করা হয় বা সংবাদ বলা হয়, তো সেই যে খবর বলার দায়িত্ব সেটাও কিন্তু শিশুদেরকে নিতে হবে। এছাড়াও দেখো স্কুলে যে বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান হয়, সেই অনুষ্ঠানে বক্তব্য পরিবেশন করা, কবিতা পাঠ করা, গল্প বলা, এই যে তথ্যগুলো আছে সেইগুলো কিন্তু তাদেরকে দিয়ে পরিবেশন করাতে হবে। এর ফলে কি হবে না তাদের কথা বলার দক্ষতাটা বাড়বে, এবং এই যে তারা কথা বলছে এবং এই কথা বলার সময় দেখতে হবে যে তারা স্পষ্ট উচ্চারণ করছে কিনা। যদি ধরো তারা ঠিকমতো উচ্চারণ করতে না পারে তাহলে কিন্তু কি হবে না পরবর্তী ক্ষেত্রে সমস্যা হবে। তাহলে যখন তারা বিদ্যালয়ের বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে তখন কিন্তু শিক্ষক মহাশয়ের কাজ হবে যদি কোনো ভুল ত্রুটি থাকে সেগুলোকে সংশোধন করে দেওয়া। তো কথনের এই যে দক্ষতাটাকে বৃদ্ধি করার জন্য আমরা কি করব না, এক হচ্ছে খবর বলা পরিবেশন করা, দুই হচ্ছে কিনা বিদ্যালয়ের বিভিন্ন যে সাংস্কৃতিক অনুষ্ঠান আছে সেইখানে বক্তব্য পরিবেশন করতে দেওয়া। আর কি না এই যে কবিতা বলা, গল্প বলা, এইগুলোকে একটা ইভেন্টের মাধ্যমে বা প্রতিযোগিতা আকারে বিদ্যালয়ে পরিবেশন করা, যাতে ছাত্রছাত্রীরা উৎসাহিত হয়ে সেই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। তো এইগুলো যদি আমরা বিদ্যালয়ের মধ্যে করতে পারি তাহলে কি হবে, বা আমরা যখন বাড়িতেও থাকবো তখনও যদি আমরা বাড়িতে বাচ্চাদেরকে বেশি বেশি করে এই কাজগুলো করতে দিতে পারি তাহলে কি হবে না তাদের কথাবার্তার মধ্যে যদি কোনো ভুল ত্রুটি থাকে সেটা আমরা দেখতে পাবো এবং পরবর্তী ক্ষেত্রে আমরা সেগুলো সংশোধনের রাস্তা বের করতে পারবো। তাহলে এই গেল কথন বা বলা। তাহলে দেখো দুটো স্তর কিন্তু আমরা অতিক্রম করলাম, শোনা, বলা। এরপরে আমরা চলে আসছি পঠন। পঠন, এই যে পঠন স্তরে আমরা চলে এলাম, তো সেই পঠনটাকে আমরা দুটো ভাগে ভাগ করে নিতে পারবো। এক হচ্ছে সরব পাঠ এবং হচ্ছে নীরব পাঠ। ঠিক আছে, এই পঠনটাকে আমরা কি করব না দুটো ভাগে ভাগ করতে পারবো। কি বললাম, পঠনের দুটো ভাগ, এক হচ্ছে সরব পাঠ আর একটা হচ্ছে নীরব পাঠ। নীরব পাঠ, ঠিক আছে। তো এই সরব পাঠ কাকে বলে বা নীরব পাঠ কাকে বলে এইগুলো আমাদের একটু জানতে হবে। তো পঠনটা আমাদের কাছে কেন গুরুত্বপূর্ণ না, দেখো যদি আমরা পড়তে না পারি তাহলে এই যে আমাদের সামনে এত বইয়ের সমাহার বা যখন আমরা এই যে এত পেপার বা বিভিন্ন ধরনের লিখিত যে তথ্য বা পুস্তক সেগুলো যদি আমরা পড়তে না পারি তাহলে তো আমরা তার যে অন্তর্নিহিত ভাব সেটাকে আমরা উপলব্ধি করতে পারবো না, তাই না? তাহলে আমাদের কোনো একটা লিখিত বিষয়কে পড়ে তার অন্তর্নিহিত ভাবটাকে আত্মস্থ করাটাই কি বলছি না পঠন। তো এই পঠনের দুটো প্রসেস আছে বা ধাপ আছে, এক হচ্ছে সরব পাঠ এবং হচ্ছে আর একটা নীরব পাঠ। তো সরব পাঠ আমরা কাকে বলবো না, সরব পাঠ হচ্ছে যে পাঠ রব যোগে করা হয়। কি বললাম, সরব পাঠ হচ্ছে না যে পাঠ রব যোগে করা হয়, অর্থাৎ রব যুক্ত যে পাঠ, রব যুক্ত যে পাঠ তাকে বলে সরব পাঠ। এই যে ধরো আমি কথা বলছি তোমরা শুনতে পাচ্ছ, বা আমরা যখন ছোট থাকি তখন দেখবে আমরা অয় অজগরটি আসছে তেরে আয়া আমটি আমি খাবো পেরে, এগুলো কিন্তু আমরা জোরে জোরে পাঠ করে থাকি, তাই না? কিন্তু আস্তে আস্তে যত আমরা উপরের ক্লাসে উঠি তখন কিন্তু আমাদের এই জোরে জোরে পাঠটা কিন্তু আস্তে আস্তে অনেক কমে আসে, আস্তে আস্তে আমরা নীরব পাঠে অভ্যস্ত হয়ে পড়ি। তো আমাদের সরব পাঠটা কেন দরকার এইটা আমাদের প্রথমে জানতে হবে, যে সরব পাঠটা আমাদের কেন প্রয়োজন আছে। আজও দেখবে তোমরা যখন টিচিং এ যাবে তখন যারা ল্যাঙ্গুয়েজ পড়াবে তাদের ক্ষেত্রে কিন্তু প্রথমে একটা সরব পাঠের জায়গা থেকে যায়, সেটা স্টুডেন্টকে দিয়ে করাতে হয়। তো সরব পাঠটার প্রয়োজন কেন না, দেখো সরব পাঠ যদি আমরা করে থাকি তাহলে যদি আমাদের উচ্চারণের মধ্যে কোনো ভুল ত্রুটি থাকে সেগুলো কিন্তু কি করা যাবে না, সংশোধন করা যাবে। তারপরে কি না, ধরো এই যে আমি কথা বলছি, এই কথা বলার মাধ্যমে আমি কিন্তু তোমাদের কাছে আমার মনের ভাবটাকে প্রকাশ করতে পারছি। তো যদি কোনো ভুল ত্রুটি হয় সেটা কিন্তু আমরা বাচ্চা অবস্থাতেই সংশোধন করতে পারবো, তাই স্কুলে বা বিদ্যালয়ে সরব পাঠের একটা প্রয়োজন আছে। ঠিক আছে, তো এই সরব পাঠ ছাত্রছাত্রীদেরকে দিয়ে আমরা যতটা করাবো ততটাই সুবিধা। এই সরব পাঠের কি সুবিধা আছে না, এক হচ্ছে ভুল ত্রুটি সংশোধন করা, দুই হচ্ছে যে দেখো এইটা একটা আনন্দদায়ক ব্যাপার। আমরা যখন ছোটবেলায় সরব পাঠ করেছি তখন দেখবে আমরা দুলে দুলে সরব পাঠ করতাম, তাই না? কারণ এই দুলে দুলে সরব পাঠের মধ্যে আমাদের মনের মধ্যে একটা আনন্দ তৈরি হতো।
তো এই যে আনন্দজনক একটা ব্যাপার, এটাও কিন্তু শিশুদের কাছে খুব একটা উপযোগী। তৃতীয় পয়েন্ট হচ্ছে যে দেখো শিশুরা কিন্তু পড়াশোনার দিকে অতটা আকৃষ্ট করতে পারে না, নিজেকে মনোযোগ তারা দিতে পারে না। তো অনেক ক্ষেত্রে দেখা যায় যদি সরব পাঠ করা হয় তাহলে তাদের ফাঁকি দেওয়ার জায়গাটা কিন্তু থাকে না। অন্যদিকে যদি তারা নীরব পাঠ করে তাহলে কিন্তু একটা ফাঁকি দেওয়ার জায়গা তৈরি হয়ে যায়। তাহলে সরব পাঠের এটাও কিন্তু একটা উপযোগিতা যে ফাঁকি দেওয়ার জায়গা তৈরি হয় না। ঠিক আছে, এটাও সরব পাঠের একটা উপযোগিতা। আর কি উপযোগিতা আছে না, দেখো এই যে কবিতার যে মাধুর্য আছে বা ছন্দের যে মাধুর্য আছে সেইগুলো যদি আমরা সরব পাঠের মাধ্যমে না করি তাহলে কিন্তু সেই কবিতার মাধুর্য বা ছন্দের মাধুর্য আমরা উপলব্ধি করতে পারবো না। তাহলে এইগুলো গেল না সরব পাঠের সুবিধা। ঠিক একইভাবে নীরব পাঠেরও কিছু সুবিধা আছে। কি না, দেখো আমরা যখন আস্তে আস্তে বড় হয়ে উঠি বা যখন আমরা অনেক উঁচু লেভেলে চলে যাই তখন আমাদের কিন্তু অতটা আর সরব পাঠের প্রয়োজন পড়ে না, কারণ তখন আমরা অনেকটাই নিজেদের ব্যাপারটা নিজেরা বুঝে নিতে শিখে যাই। তাই আমরা নীরব পাঠে অভ্যস্ত হয়ে পড়ি। নীরব পাঠে কি সুবিধা আছে না, নীরব পাঠ করলে একজন ছাত্র অল্প সময়ে অনেক কিছু পড়ে ফেলতে পারে, দীর্ঘ সময় ধরে সে পড়তে পারে, যেটা সরব পাঠে পারে না। এটা একটা সরব পাঠের অসুবিধা হচ্ছে কি না, দীর্ঘ সময় ধরে না পড়তে পারে, কারণ কিছুক্ষণ পড়ার পর সে ক্লান্তি অনুভব করে তার গা দিয়ে ঘাম ঝরতে থাকে, যেটা নীরব পাঠে হয় না। তাই নীরব পাঠ কিন্তু একটা এদিক থেকে একটা উল্লেখযোগ্য কার্যকরী ভূমিকা পালন করে। দুই, যে নীরব পাঠে কিন্তু অত্যধিক মনোযোগের প্রয়োজন হয়, অর্থাৎ যখন আমরা ওপরের দিকে যাই তখন আমাদের সেই মনোযোগটা থাকে, বা বিজ্ঞানের কোনো কঠিন বিষয়কে আত্মস্থ করতে বা উপলব্ধি করতে নীরব পাঠের প্রয়োজন হয়। তো এটা হলো নীরব পাঠের একটা সুবিধা। আর কি সুবিধা না, দেখো অপরের ব্যাঘাত ঘটায় না। ধরো আমি হোস্টেলে আছি, হ্যাঁ, বা লাইব্রেরিতে আছি, এখানে যদি আমি জোরে জোরে পাঠ করে থাকি তাহলে আমার অন্যান্য যে সমস্ত বন্ধু বান্ধব আছে তাদের পড়ার ক্ষেত্রে অসুবিধা তৈরি হতে পারে। এটাও একটা নীরব পাঠের সুবিধার জায়গা। ঠিক আছে, এই ব্যাপারগুলো কিন্তু আমরা নীরব পাঠের ক্ষেত্রে আমরা দেখতে পাবো। এছাড়াও যে বিভিন্ন ধরনের পাঠ আছে সেগুলো একটু আমাদের জানতে হবে, যেমন ধারণা পাঠ, সাধনা পাঠ, রসনা পাঠ, চর্বনা পাঠ। এগুলো পরে আমি বিস্তারিতভাবে আলোচনা করব, তোমরা জাস্ট এগুলো একটু বুঝে নেবে বা একটু দেখে নেবে। তাহলে এই গেল পাঠ। তাহলে দেখো শ্রবণ, কথন এবং পঠন, এই তিনটে স্তরই কিন্তু ভাষা বিকাশের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। এরপরে আমরা চলে আসছি একদম শেষ ধাপে, যেটা হচ্ছে লিখন। দেখো লাস্ট আমাদের যে ভাষা শিক্ষার যে 4টে স্তর আছে সেই 4টে স্তরের মধ্যে আমরা শেষ ধাপে চলে যাব লিখন। লিখন মানে কি না, লেখা। দেখো এই যে আমরা মনের ভাব প্রকাশ করছি, এটা আমরা এক হচ্ছে বলার মাধ্যমে করছি, আরেকটা পদ্ধতি হচ্ছে লেখার মাধ্যমে, তাই না? আমরা দেখব অনেক ক্ষেত্রে মনের ভাবটা আমরা পত্র আকারে লিখে বা বিভিন্ন জায়গায় লিখে আমরা প্রকাশ করে থাকি। তো এই যে লেখা, এইটা যদি আমরা না করতে পারি বা আমরা যদি লিখন ব্যাপারটা না জানি তাহলে পরবর্তী ক্ষেত্রে আমাদের এই ভাষাকে কিন্তু আমরা সংরক্ষণ করতে পারবো না। দেখো সেই রবীন্দ্রনাথ যেগুলো লিখে গেছেন সেগুলো আমরা আজকে পারছি বা আমাদের ভবিষ্যতেও সেগুলো থাকবে। কারণটা কি না, তারা একটা লিখে গেছেন, লিখিত আকারে সেটা একটা তথ্য আমাদের কাছে রয়ে গেছে। তাহলে এই ভাষা শিক্ষার একটা গুরুত্বপূর্ণ স্তর হচ্ছে লিখন, অর্থাৎ আমরা যে ভাষাটা শিখছি সেটা আমরা যতক্ষণ পর্যন্ত না লিখে প্রকাশ করতে পারছি ততক্ষণ যেন আমাদের ভাষা শিক্ষাটা সম্পূর্ণ হচ্ছে না। তো এই লেখার ক্ষেত্রে আমাদের কি করতে হবে না, কিছু সতর্কতা অবলম্বন করতে হবে, যে বাচ্চাদেরকে কিভাবে আমরা লেখা শেখাবো সেগুলো তো আমাদেরকে জানতে হবে। দেখো আমাদের এই লেখা শেখার ক্ষেত্রে আমাদের যে বর্ণমালা রয়েছে সেই বর্ণমালার প্রত্যেকটি বর্ণ শিশুদেরকে শেখাতে হবে, লেখা শেখাতে হবে। অর্থাৎ অ এর আকৃতি কেমন, আয়ের আকৃতি কেমন, বা হর্ষের আকৃতি কেমন, অর্থাৎ বিভিন্ন বর্ণের যে আকৃতি বা গঠন আছে সেইগুলো কিন্তু শিশুদের সঙ্গে পরিচিতি ঘটাতে হবে। যখন তারা ছোটবেলায় অ বলে, আ বলে, মা বলে, দাদা বলে, কাকা বলে, তারা কিন্তু এই বর্ণের আকার আকৃতি সম্পর্কে তারা কিন্তু তখনও জানে না, তাই না? তারা শুধুমাত্র বলতে থাকে, কিন্তু পরবর্তী ক্ষেত্রে যে অ কেমন, আ কেমন বা বিভিন্ন বর্ণমালার প্রত্যেকটি বর্ণ কেমন সেই আকৃতি সম্পর্কে তাদের একটা ধারণা দিতে হয়। তো এই আকৃতি সম্পর্কে ধারণা দেওয়া এটা কিন্তু লেখার মাধ্যমে আমরা প্রকাশ করতে পারবো। তো এই লেখার ক্ষেত্রে আমাদের কি সতর্কতা অবলম্বন করতে হবে বা আমরা কিভাবে শিশুকে লেখা শেখাবো না, প্রথমে আমরা অনুকরণের মাধ্যমে শেখাবো। কিরকম না, ধরো একটা স্লেটে বা একটা খাতায় আমরা প্রথমে বর্ণগুলো লিখে দেব,
তার উপরে তারা দাগা বোলাবে এবং তারপরে সে অন্য জায়গায় লিখতে শিখবে। এরপরে কি না প্রত্যেকটা বর্ণ হবে আমার পুরোপুরি, অর্থাৎ গোটা গোটা লিখতে হবে, বড় বড় করে লিখতে হবে, সেগুলো তারা শিখবে। তো এর মাধ্যমে কি হবে না, তারা বর্ণ সম্পর্কে, বর্ণের আকার সম্পর্কে, আকৃতি সম্পর্কে তারা দেখবে। এছাড়াও শিশুদেরকে দেখবে হাতের লেখা শেখানোর যে বিভিন্ন পদ্ধতিগুলো আছে, যেমন ধরো আঁকা বুকি কাটতে দেওয়া, অর্থাৎ আমাদের আঙুলের এই যে ফ্লেক্সিবিলিটি, এটা কিন্তু বাচ্চাদেরকে শেখাতে হবে, তাই না? এবং বালির মধ্যে বা খাতার মধ্যে যদি আমরা তাদেরকে আঁক টানতে দিই, আঁক টানার ফলে কি হবে না, তারা এই তাদের যে আঙ্গুলের যে ফ্লেক্সিবিলিটি আছে সেটা কিন্তু বৃদ্ধি পাবে। এর ফলে তারা লেখাটাকে খুব সহজে আত্মস্থ করতে পারবে। ঠিক আছে, এইভাবে কিন্তু আমরা বাচ্চাদেরকে হাতের লেখা প্র্যাকটিস করতে দিতে পারি। প্রত্যেকদিন বাড়িতে এক পাতা করে হাতের লেখা প্র্যাকটিস করতে দিতে পারি। এইটা গেল লেখার পদ্ধতি। কিন্তু এইটাকে যদি আমরা আরো সহজভাবে বিদ্যালয়ে উপস্থাপন করতে চাই, সেক্ষেত্রে আমাদের কি করতে হবে না, পত্র লেখা, ঠিক আছে, বা প্রবন্ধ লেখা বা গল্প লেখা, বা বক্তব্য নিজের আকারে লেখা, এই যে বিভিন্ন ধাপগুলো আছে বা পদ্ধতিগুলো আছে, এইগুলো বিদ্যালয়ে একটা প্রতিযোগিতার আকারে ছাত্রদের সামনে তুলে ধরতে হবে। না যা দেখা যাবে যে একটা পত্রিকা আমাদের বিদ্যালয়ে প্রকাশ পাবে, সেখানে আমরা বললাম যে তোমরা নিজের মতো করে লিখবে, কেউ ছোট গল্প লিখতে পারো, কেউ কবিতা লিখতে পারো, কেউ গল্প লিখতে পারো। সেক্ষেত্রে তারা নিজেরা কিন্তু স্বইচ্ছায় লিখতে থাকবে। কারণ কি না, তাদের লেখাটা যখন প্রিন্টেড আকারে প্রকাশ পাবে, তাদের মনের মধ্যে একটা আনন্দ বা উৎসাহ জাগবে। এইভাবে কিন্তু আমরা কি করতে পারি না, শিশুদেরকে লিখনে অভ্যস্ত করতে পারি বা লিখনে উৎসাহিত করতে পারি। এই জায়গাটা কিন্তু আমাদের ভালো করে জানতে হবে। তাহলে দেখো, আজকে আমরা এই যে আমাদের মাতৃভাষা শিক্ষার যে 4টে স্তরের কথা বললাম, শ্রবণ, কথন, পঠন এবং লিখন, এই 4টে স্তর যদি আমরা ভালো করে বুঝতে পারি, তাহলে পরবর্তী ক্ষেত্রে যে বিভিন্ন স্ট্র্যাটেজিস গুলো আছে বা যে পদ্ধতিগুলো আছে, এইগুলো জানাটা কিন্তু আমাদের কাছে খুব সহজ সাধ্য হয়ে যাবে। তাই তোমরা এই ব্যাপারটা একটু ভালো করে দেখে নাও, বুঝে নাও। পরবর্তী ক্ষেত্রে এটা আমাদের বুঝতে অনেক সুবিধা হবে। আশা করি তোমরা প্রত্যেকে আমার ক্লাসটা খুব ভালো করে সব মনোযোগ দিয়ে শুনছো বা শুনবে, তাহলে ব্যাপারটা বুঝতে পারবে। তাহলে আজকে আমরা মাতৃভাষা শিক্ষার যে বিভিন্ন স্তরগুলো আছে সেইগুলো সম্পর্কে আলোচনা করলাম। আজকের ক্লাস কিন্তু এ পর্যন্তই থাকলো। পরের দিন আমরা অন্য কোনো টপিক নিয়ে আলোচনা করব বা মাতৃভাষা শিক্ষার যে বিভিন্ন স্ট্র্যাটেজি গুলো আছে সেইগুলো নিয়ে আমরা একটু আলোচনা করব। আজকে তাহলে এ পর্যন্তই।